জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা স্ক্রিনে যাচ্ছি। তাহলে আফজাল এবং রূপক, তোমরা সবার সঙ্গে আলাপ কইরা ক্লাস টেস্টের একটা উপায় আমারে জানাও। ঠিক আছে, আমি হেডের সঙ্গে কথা বইলা, কারণ আমাদের খালি পড়ায় গেলে তো হবে না, আমাদের পুরো সিস্টেমটা যেন ঠিক মতো শেষ হয়। অর্থাৎ হাতে থাকবে শুধু পরীক্ষা, আবার ক্লাস টেস্টের জন্য যদি আমাকে আবার টাইম দিতে হয়, হ্যাঁ, এটা করলে হবে না। পুরো কোর্স যখন শেষ হবে, ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট, অ্যাটেন্ডেন্স সব শেষ। 13 সপ্তাহ আমি কমপ্লিট করলাম, যেটা এখানে 11 সপ্তাহ, কারণ আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আছে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছো কেমনে। আর যদি আমাকে হেড বলে যে না আপনি অ্যাসাইনমেন্ট সব দেন, আমাকে বলতে হবে হেড কেন দিন, কিংবা ভিসি যদি বলে, কারণ আমাদের অর্ডিন্যান্সে বলা আছে, নতুন অর্ডিন্যান্সে ক্লাস টেস্ট প্লাস অ্যাসাইনমেন্ট দুটো। ঠিক আছে, আমি স্ক্রিনে যাই। দেখা যায়, শোনা যায় তো না? জি স্যার। শোনা না গেলে বলবেন। আমরা কালকে এভাপোরেটর পড়াইলাম। ডিএরেশন খুব ইম্পর্টেন্ট জিনিস। ডিএরেশন এই জায়গাটা নিয়ে অনেক সময় কালকে দিচ্ছি, তারপরেও কারো কি কোনো প্রশ্ন আছে? এই যে কন্ডেন্সারের মধ্যে গ্যাস আছে কিনা, প্রেসার এবং টেম্পারেচার মাইপা কিভাবে বোঝা যায়, এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে কি এই জায়গাটায়? মাহাদি? আচ্ছা, ঠিক আছে। প্রেসার এবং টেম্পারেচার দুটো মাপবা। প্রেসার মাপ পাইলে সবগুলা প্রেসার একসঙ্গে পাবা, সামেশন অফ পার্শিয়াল প্রেসারস। আর টেম্পারেচার হলো সবগুলো টেম্পারেচার, সবগুলো টেম্পারেচার যোগ করলে তো টেম্পারেচার বাড়বে না, টেম্পারেচার সেম, কিন্তু প্রেসার সামেশন অফ পার্শিয়াল প্রেসার। সুতরাং দুইটা মাথায় রাখলে হবে। আচ্ছা, কন্ডেন্সার পড়েছি, স্টিম জেট এয়ার রিজেক্টর পড়েছি, এই জায়গাটায় ডিফিউজার। ঠিক আছে, এখানে নজল, এখানে এই জায়গাটা আইসা এখান থেকে ডিফিউজার শুরু হলো। যে কোনো ফ্লোতে খেয়াল করতে হবে কি এরিয়া কমানো বাড়ানো, এগুলি একটু স্মুথ হইতে হয় তোমার, অর্থাৎ কোনো সেপারেশন কিংবা ভোর্টেক্স যে না হয়, এগুলি করলে কিন্তু লস। ফ্রিকশন তো আছেই, ফ্রিকশনলেস করতে হবে প্লাস। আচ্ছা, নেক্সট হচ্ছে ওপেন ফিড ওয়াটার হিটার্স। ওপেন ফিড ওয়াটার হিটার্স খুব ইম্পর্টেন্ট জিনিস, ডিআইটি হিসেবে কাজ করে। বিভিন্ন টাইপ নিয়ে আমরা আলাপ করব, কোথায় এটা বসাইতে হয়, কেন বসাইতে হয়। An open feed water heater, also called direct contact and deaerating heater, is one that heats the feed water by directly mixing it with blade steam from the turbine. The deaerator heater is usually positioned in the feed water line at a pressure to prevent air in leakage at a temperature at which oxygen retention is least likely. ইন লিকেজ করার জন্য তোমার প্রেশারটা যেন খুব কম না হয়। যদি প্রেশার খুব কম হয় তাহলে ছিদ্র হলে বাইরের থেকে গ্যাস ঢুকে যাবে। সুতরাং একদম কম প্রেশারের জায়গায় আমরা বসাবো না। তোমরা জানো অনেক পজিশনে বসানো যেতে পারে, কোত্থেকে টারবাইন থেকে নিয়ে আসবে, বেশি লো প্রেশারে বসানো ঠিক না। এবং এমন টেম্পারেচারে যে টেম্পারেচারে অক্সিজেন ধরে রাখার ক্যাপাসিটি মিনিমাম। মোস্ট ডিআইটিং হিটার্স আর ডিজাইন ফর অক্সিজেন কনসেন্ট্রেশনস ইন দ্য আউটলেট feed water below 0.005 centimeter cube per liter, অর্থাৎ 1 লিটারে 0.005 centimeter cube. The deaerator outlet feed water is at or near saturation. তোমরা ওপেন ট্যাপ ফিড ওয়াটারে মনে রাখছো যে এখানে ওইখান থেকে একটা পাম্প আছে, ওইটা পরে একটা পাম্প থাকে, অর্থাৎ ডিআরেটিং হিটার থেকে যখন লিকুইডটা বের হয় সেটাকে আমরা দেখাইছি স্যাচুরেট লিকুইড, এখানে বলছি স্যাচুরেশন অর নিয়ার স্যাচুরেশন। ঠিক আছে, অর্থাৎ মনে করবো স্যাচুরেশন, অর্থাৎ এটা আমরা স্যাচুরেশনই ধরে আমরা ওইভাবে হিট বের করি, আমরা স্টিম
হিট দেই। Pumping saturation water results in cavitation because of the pressure drop below saturated pressure, thus causing flashing on the backside of the pump vents. তোমরা ক্যাভিটেশন জিনিসটা জানো, কোনো কারণে পাম্প করতে গেলে প্রেশার যদি ফল করে, জিনিসটা কিন্তু আসলে আমি যদি একটা টিএস ডায়াগ্রাম দেখাই, মানে এখান থেকে তুমি পাম্প করতেছো, এখান থেকে পাম্প করবে, তাহলে যদি কোনো কারণে একটু প্রেশার ড্রপ করে, সে কিন্তু এটা কিন্তু স্যাচুরেটেড লিকুইড পয়েন্ট, এখান থেকে নিচে নামলে কিন্তু এর মধ্যে ভেপর চলে আসবে, স্টিম হয়ে গেল। দ্যাট ইজ ক্যাভিটেশন। অর্থাৎ কোনো সারফেসে লিকুইড যদি হুট করে প্রেশার কমে ভেপর হয়ে যায়, ক্যাভিটেশন হয়, মেটাল অনেক সময় ক্ষয়ে যায়। ক্যাভিটেশন জিনিস ওই জন্য এটা পজিশনটা ইম্পর্টেন্ট, কোনোভাবে যেন সাকশন এতে প্রেশার ড্রপ না করে। ওই জন্য যেটা করা হয়, the DRT heater is therefore usually positioned in the power plant steam generator house high above its pump, perhaps 60 feet. তাহলে পাম্পের ফিড ওয়াটার হিটারটার পরে যে পাম্পটা আছে, পাম্পটার যেখানে থাকবে হিটারটা উপরে, অর্থাৎ পাম্প নিচে এইভাবে থাকবে 60 ফিট। তাহলে পাম্পের এখানে তোমার কখনোই সাকশন হবে না, এখানে একটা প্লাস হেড হয়ে থাকবে, মনে রাখবে। This provides sufficient pump inlet pressure head to render the saturated water compressed and prevent cavitation. অর্থাৎ ওয়াটারটা কম্প্রেসড হয়ে গেল, অর্থাৎ ওয়াটারটার প্রেশার কমার সুযোগ নেই, অর্থাৎ স্যাচুরেশন লিকুইড লাইন থেকে নিচে নামার কোনো সুযোগ নেই। নিচে নামলেই ওটা একটা খুব বাজে কোয়ালিটি একটা ভেপর হয়ে যাবে, হ্যাঁ, সামান্য পার্সেন্টেজের স্টিম কোয়ালিটি নিচে নামে যাবে। তো নিচে না নামে আমি নিচের দিকে যদি সাকশনেটে ওয়াটার দিয়ে থাকি, কখনোই তোমার এটা হবে। The presence of dissolved gases like oxygen and carbon dioxide from carbonate and bicarbonate decomposition, এটা কালকে আমি বলছিলাম যে এটা লিখে রাখছি, decomposition in water makes the water corrosive as they react with metal to form iron oxide. The solubility of these gases in water decreases with increasing temperature and becomes zero at the boiling of saturation temperature. এটা অনেকবার বলছি, স্যাচুরেশন টেম্পারেচারে তোমার সলিউট থাকে না, অর্থাৎ যে কোনো প্রেশার রেসপেক্টে স্যাচুরেশনে যদি যেতে পারো, ওই ওয়াটার থেকে সব গ্যাস বেরিয়ে যাবে। These gases are removed in the deator where feed water is heated to the saturation temperature by the steam blade from the turbine. By contact, the steam condenser and the feed water is heated to the saturation temperature. Contact অবশ্যই, এটা তো feed water heater open type, direct contact. Dissolved gases get released from the water to neutralize the effect of residual dissolved oxygen in the water. Sodium sulfide or hydrazine is injected. এটা কেমিক্যালস দেওয়া হয় নিউট্রালাইজের জন্য। আচ্ছা, এটা অত ডিটেলস আমার দেওয়া দরকার নেই। টাইপস অফ ডিএরেটর, 3 ধরনের ডিএরেটর। এই ছবিগুলা ওয়েবসাইট থেকে নেওয়া, এখানে ওয়েবসাইট লেখা আছে, কপিরাইট। একটা হচ্ছে স্প্রে টাইপ ডিএরেটর, একটা হচ্ছে ট্রে টাইপ, আর একটা দুটো কম্বিনেশন। স্প্রে টাইপ নাম থেকে বুঝতেছো ওয়াটার স্প্রে হবে, স্টিম মানে কন্ট্যাক্টে যাইতে হবে। কেমনে কন্ট্যাক্ট যাবে? ওয়াটার স্প্রের সঙ্গে স্টিম কন্ট্যাক্টে যাবে, ওয়াটার থেকে গ্যাস বেরিয়ে যাবে। স্প্রে করলে ওয়াটার ভেঙে গেল, সেই ওয়াটার পার্টিকেলকে হিট করা ইজি, এবং এই হিটেড ওয়াটার থেকে গ্যাস বের হওয়া ইজি। তাহলে এখানে ওয়েবসাইট থেকে নেওয়া ওয়াটার এখানে স্প্রে হচ্ছে, এটা একটা ব্যাফেল, তার মানে এখানে ওয়াটার জমবে, জমার পরে এগুলি দিয়ে স্টিম স্পার্চার, এগুলি দিয়ে স্টিম বেরোবে। এই স্টিম আসতেছে, এসে মনে করে একটা পাইপের মধ্যে নোজলের মতো আছে, এই স্টিমগুলো এখান থেকে বেরোচ্ছে। তাহলে এখানে ওয়াটারটা একটু গরম হইলো, স্প্রে হইলো, গরম হইলো, তারপরে এই ওয়াটার এখানে আসলো, এখানেও স্টিম থাকবে, এখানেও ওয়াটারটা আসলো, তারপর তোমার গ্যাস বেরিয়ে গেল, গ্যাস তোমার ভেন্ট হয়ে যাবে, আর এদিকে তোমার বয়লার ফিট ওয়াটার রিটার্ন। স্প্রে টাইপ। ট্রে টাইপ এটা একটা রিয়েল পিকচার। মনে করো এরকম তোমার লিকুইডটা আসবে, ট্রের মধ্যে করে এরকম পড়বে, আর স্টিমটা যাবে। তাহলে এই ট্রের মধ্যে পড়তে পড়তে স্টিমের সঙ্গে ওয়াটারের কন্ট্যাক্ট হবে, ওয়াটারটা গরম হবে,
গ্যাস রিলিজ হবে, এই গ্যাসটা এই ভেন্ট, এবং এই ভেন্ট মানে কোথায় যাবে সেটা গতকাল তোমাদের দেখালাম। একটা ভ্যাকুয়াম পাম্প থাকতে হবে কিংবা স্টিম জেট এয়ার ইজেক্টর মাধ্যমে কানেক্টেড হবে, সঙ্গে কানেকশন থাকবে, চলে যাবে, বাকিগুলো সব নিচে চলে যাবে। এইখানে ট্রে আছে, দেখেন জাস্ট এটা পজিশন দেবেন, এখানে ফার্দার এয়ার রিমুভাল। স্যার এগুলো স্যার আমরা স্যার কোথায় ইউজ করব স্যার? বয়লারের ইয়েতেই? these are feed water heaters, এগুলো হচ্ছে ফিড ডিহাইড্রেটিং হিটার, এগুলো হচ্ছে ফিড ওয়াটার হিটার, ওপেন টাইপ ফিড ওয়াটার হিটার, ওপেন ফিড ওয়াটার হিটার। আমরা ওই যে তিন ধরনের ফিড ওয়াটার হিটার পাইলাম না, জি স্যার। এটা হচ্ছে এক ধরনের, এই এক ধরনের হিটারটা, এটা যেহেতু ডিফিকাল্ট, অন্যগুলো তো সারফেস হিট এক্সচেঞ্জারের মতো, ওগুলি নিয়ে অত চিন্তা নেই, এগুলি হচ্ছে ডাইরেক্ট কন্ট্যাক্ট। ওই জন্য তিন ধরনের ডিহাইড্রেটর আমি তোমাকে দেখাই, এগুলি বয়লারে র্যাঙ্কিন সাইকেলে আমরা ইউজ করি। তোমরা জানো অ্যাটলিস্ট একটা ওপেন টাইপ ফিড ওয়াটার হিটার আমরা ইউজ করি। হ্যালো, আচ্ছা এখন হ্যাঁ, আর কি প্রশ্ন আছে বলো তো? তাহলে নেক্সট হচ্ছে আমাদের, এটা হচ্ছে তো কম্বিনেশন, এই যে এখানে স্প্রে তারপর আবার ট্রে। সোজা কথা, ওয়াটারটাকে ভাঙতে হবে, একটা স্প্রেকে ভাঙা যায়, আবার ট্রে, একটা ট্রে এরকম 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 থাকে, এরকম এরকম, তাহলে এখান থেকে পড়লো, এখান থেকে পড়লো, আর এই ফাঁকগুলো দিয়ে স্টিম বেরোলো, এই যে পড়তে পড়তে কন্ট্যাক্ট হচ্ছে। অনেকটা কুলিং টাওয়ারে যেভাবে ফিল আর ফিল ইউজ করা হয় ওয়াটার এয়ারে কন্ট্যাক্টের জন্য, অনেকটা এই ধরনের একটা মাথা রাখবা। ডাইরেক্ট কন্ট্যাক্ট হলে মনে রাখতে হবে কন্ট্যাক্টটা কিভাবে বাড়ানো যায়, সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, কন্ডেন্সার। তোমরা তো কন্ডেন্সার ইউজ না করতে পারো, তাই না? তোমরা কি করবা? কন্ডেন্সার ইউজ করবে, তাহলে কি হবে? তাহলে র্যাঙ্কিন সাইকেলে স্টিম টারবাইনের পরে ছেড়ে দিবে, আবার নতুন ওয়াটার দিবে, এটা তো হবে না। তাহলে কন্ডেন্সার একটা কষ্ট জিনিস হইলেও কন্ডেন্সার ইউজ করতে হবে। ইউজ করলে আমাদের কন্ডেন্সারটা এই পানিটাকে রিউজ করার সুযোগ করে দেবে, প্লাস এফিসিয়েন্সি আমরা জানি বাড়বে। আচ্ছা, কন্ডেন্সারের পারপোজ কি? condenses the exhaust system hot হবে, এটা তো একটা সিম্পল পারপোজ, এটাই তো তার কাজ। provides the complete retention of the treated working fluid, কমপ্লিট রিটেনশন, অর্থাৎ এটাকে তুমি যদি এটা না করো, তুমি ছেড়ে দিতা, তাহলে এই ট্রিটেড ওয়াটারটা কস্টলি ট্রিটমেন্ট, কিন্তু ওয়াটার ট্রিটমেন্ট ইজ কস্টলি প্রসেস। এই কস্টলি ওয়াটারটাকে তুমি রিটেন করলে, অর্থাৎ আবার ইউজ করার ব্যবস্থা করে দিলে। আবিদ কিছু বলবা? আবিদ স্যার আমরা তো স্যার এখানে স্যার অনেক ধরনের ডিআরেটর ইউজ করছি স্যার। এখন স্যার কোন ধরনের স্যার ডিআরেটর ইউজ করা স্যার আমাদের জন্য সুবিধাজনক হবে স্যার? কোন ধরনের? এখানে যেমন স্যার হ্যাঁ হ্যাঁ, স্যার এখানে স্প্রে টাইপ। হ্যাঁ, এখন স্প্রে টাইপ নট ব্যাড, ট্রে টাইপ নট ব্যাড, কোনটাই তো খারাপ দেখতেছি না। স্যার যে কোনো একটা ইউজ করলে হবে যে কোনো স্যার? একটা ইউজ করবা, তবে এখন কথা হচ্ছে কি, বাস্তবে কোনটা কোন কোম্পানি কিরকম কস্ট, হ্যাঁ, তবে স্প্রে টাইপ হলে কন্ট্যাক্টটা খুব ভালো হবে, হ্যাঁ, ট্রে টাইপে হয়তো একটু স্যার কম তাহলে হবে। কস্টের দিক দিয়ে স্যার তাহলে স্যার কোনটা হাই? আমার এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, এক্স্যাক্টলি এটা আমার ধারণা নাই কোনটা কস্টলি। হ্যাঁ, তোমরা দেখবা, ওয়েবসাইটে দেখবা, জি বাস্তবে স্যার। যখন যাবা ইঞ্জিনিয়ারদের এফিসিয়েন্সি দেখতে হয়, আবার কস্টও দেখতে হয়। হ্যাঁ, তবে ডাইরেক্ট কন্ট্যাক্ট স্প্রে নট ব্যাড, স্প্রে একদম স্টিমের সঙ্গে স্প্রে হচ্ছে তো নট ব্যাড। আর ট্রে তো তোমার ট্রের উপরে একটা ফিল্ম হয়ে যায়, এই ফিল্ম, এইটার উপর একটা ফিল্মের মতো একটা লেয়ার হয়ে তারপর পরে, তো এই লেয়ারের সঙ্গে কিন্তু ওই স্টিমের কন্ট্যাক্ট ভালো হয়, সুতরাং ওইটা একটু মাথায় রাখতে হবে। জি স্যার। ওই জন্য এইটা দুইটাই করছে আবার, হ্যাঁ, এটা দুইটাই করছে, তাহলে ওই হিসাবে এইটা তো বেস্ট হবে, কিন্তু সবচেয়ে পারফরমেন্স ভালো হবে এটা, দুইটি উপায় আছে। কিন্তু খুব স্বাভাবিকভাবে দেখবা যে এটা সাইজ অনেক বড়, এটা কস্ট বেশি। আমরা কুলিংটা যখন পড়াবো তখন
দেখবা যে ফিল্ম আর স্প্ল্যাশ, আচ্ছা যাও, provides complete retention of the treated working fluid, creates low back pressure, vacuum for the turbine to exhaust. এটা খুব ইম্পর্টেন্ট। তুমি টারবাইনের পরে যদি কন্ডেন্সার ইউজ না করো তাহলে টারবাইনের এক্সহস্ট যে প্রেশার, যখনই তুমি কন্ডেন্সার ইউজ করলা টারবাইনের এক্সহস্ট প্রেশারটা নেমে গেল। তো এই যখন এই প্রেশারটা নেমে গেল, তোমরা জানো কন্ডেন্সার প্রেশার যত নামবে অর্থাৎ টারবাইন এক্সহস্ট প্রেশার যত নামবে তত বেশি টারবাইন ওয়ার্ক, তাহলে আমার ইনফ্যাক্ট এফিসিয়েন্সি বেড়ে যায়। তাহলে কন্ডেন্সার ইউজ করলে আমার প্রথম কাজ হচ্ছে, এটি হলো আসল, এটা কোনো কাজ না, এ তো কাজই কন্ডেন্সারের কাজে কন্ডেন্স করে। প্রথম কাজ সে এই ওয়াটারটাকে রিটেনশন করতেছে, রিউজ করার ব্যবস্থা করেছে, আদারওয়াইজ তুমি এটাকে রিউজ করতে পারবা না, কন্ডেন্স করতেই হবে, তুমি তো আর ভেপরে আবার বয়লে ঢোকাইতে পারবে না। আচ্ছা, তাহলে আমি রিটেনশন করলাম, তারপর কন্ডেন্সারের জন্য আমার প্রেশার কমে গেল, আমার টারবাইন ওয়ার্ক বেড়ে গেল, আমার এফিসিয়েন্সি বেড়ে গেল। সুতরাং কন্ডেন্সার ছাড়া আজকাল কোনো প্ল্যান্ট হবে না। আচ্ছা, কন্ডেন্সার টাইপ, ডাইরেক্ট কন্ট্যাক্ট কন্ডেন্সার, সারফেস কন্ডেন্সার, এই ডাইরেক্ট কন্ট্যাক্ট, এগুলি হচ্ছে ওই যে ওপেন টাইপ মানে ডাইরেক্ট। কন্ডেন্সার আমরা স্টিমকে কন্ডেন্স করি কুলিং ওয়াটার দিয়ে। ডাইরেক্ট কন্ট্যাক্ট বলতে বোঝায় এই কুলিং ওয়াটার এবং স্টিম কন্ট্যাক্টে যায়। তাহলে কন্ট্যাক্টে যদি যে যায় তাহলে তো স্টিম আর ওয়াটার আলাদা করার সুযোগ নেই, এক হয়ে গেল। সেই ক্ষেত্রে কুলিং ওয়াটার, সেই কুলিং ওয়াটারটা স্টিমের কোয়ালিটি এক হইতে হবে। নর্মালি কুলিং ওয়াটার হয় প্রিট্রিটেড। কন্ডেন্সারে যে কুলিং ওয়াটার, যেটা আমরা কুলিং টাওয়ারে নিয়ে ঠান্ডা করে আবার ঢুকে, এটা সিম্পলি প্রিট্রিটেড ওয়াটার। আর বয়লারের ভিতরে র্যাঙ্কিং সাইকেলের যে ওয়াটার সেটা হচ্ছে ডিমিনারালাইজড ওয়াটার, দুই ওয়াটার। কিন্তু যখনই ডাইরেক্ট কন্ট্যাক্ট কন্ডেন্সারে যাবে দুইটা একসঙ্গে সঙ্গে মিক্সড হবে, দুইটা আলাদা কোয়ালিটি হওয়া যাবে না, তখন কুলিং ওয়াটার হয়ে যাবে ডিমিনারালাইজড, কিন্তু একই হতে হবে। এবং সেই ক্ষেত্রে কুলিং টাওয়ারের কিছু লিমিটেশন আছে, আমি পরে আসতেছি। তাহলে একটা হচ্ছে ডাইরেক্ট কন্ট্যাক্ট কন্ডেন্সার আর একটা হচ্ছে আমার সারফেস কন্ডেন্সার। ডাইরেক্ট কন্ট্যাক্ট কন্ডেন্সার, direct contact condensers condense the steam by mixing it directly with the cooling water. তিন ধরনের, স্প্রে টাইপ, ব্যারোমেট্রিক টাইপ, ডিফিউজার টাইপ। স্প্রে, এই যে দেখো, এই যে এইটা একটা কন্ডেন্সার। এই কন্ডেন্সারে টারবাইন থেকে স্টিমটা আসতেছে, এক্সহস্ট স্টিম আসলো, এই যে কুলিং ওয়াটার সে স্প্রে হইল, স্প্রে হইলে এই স্টিম এবং স্প্রে ওয়াটার একসঙ্গে হিট ট্রান্সফার করে স্টিমটা কন্ডেন্স হয়ে, তাহলে এই 5-এর কুলিং ওয়াটার আর 2-এর স্টিম দুটো মিলে একসঙ্গে আসলো এই মাস। তাহলে 2-এর মাস 5-এর মাস সমান সমান M3, এইটা এখানে আসলো। আসার পরে প্ল্যান্টে চলে গেল ফিড ওয়াটার 4। হোয়াট ইজ 4? এই 4 হচ্ছে এই 2, M4 সমান সমান M2, এটা চলে গেল, কাজ টাজ করে আবার আসলো। আর এই যে 5 সেটা আবার কুলিং টাওয়ারে গেল, এবং এই কুলিং টাওয়ারটা এটাকে ড্রাই কুলিং টাওয়ার, এটার এফিসিয়েন্সি কম, লেস এফিসিয়েন্ট, তারপরও এটাকে ড্রাই ইউজ করতে হবে। ড্রাই ইউজ করা মানে হচ্ছে কুলিং টাওয়ারে ওয়াটারকে কুল করে এয়ার, এই এয়ারের সঙ্গে, এটা আমার আলাদা চ্যাপ্টার আছে, এই এয়ারের সঙ্গে ওয়াটারকে কুল করে এয়ার, এই এয়ারের সঙ্গে ওয়াটারের কোনো কন্ট্যাক্ট হবে না, দ্যাট ইজ কল্ড ড্রাই। আর যদি এয়ারের সঙ্গে ওয়াটার কন্ট্যাক্ট হয় এটাকে বলে ওয়েট কুলিং টাওয়ার। ওয়েট কুলিং টাওয়ারে হিট ট্রান্সফার হয় সেন্সিবল প্লাস লেটেন্ট, সেন্সিবল কুলিং, লেটেন্ট এভাপোরেটিভ কুলিং। আর ড্রাই কুলিং টাওয়ারে শুধুমাত্র সেন্সিবল কুলিং, সেন্সিবল হিট ট্রান্সফার। এটা কি বোঝা গেল? স্যার এখানে কি ওয়ার্কিং ফ্লুইডটার যে আমার মানে যেটা কাজ করতেছে, ওয়ার্কিং ফ্লুইডের মাসটা বেড়ে যাচ্ছে না? আমি এক্সট্রা কন্ডেন্সারের ওয়াটার দিচ্ছি। না 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 না, ভালো করে তাকায় দেখো, এই স্টিম আসতেছে, এটা আবার ঢুকতেছে, কিন্তু স্যার এটা তো মাসটা কন্ট্রোল করতেছি কেন? এটা তো কতটুকু মাস যাচ্ছে, কতটুকু মাস কন্ট্রোল কোনো ব্যাপার নাকি? এই যে আমার টারবাইনে যেটা যাবে সেটা আমি পাঠাবো তো, এই যে এখানে টারবাইন থেকে যেটা আসলো সেটাই আমি পাঠাচ্ছি আবার, এই যে লিখে দিচ্ছি M2 সমান M4, এইখানে M4 মাস গেল, M4, এই M4টা আইসা এখানে বলছি 2, এখানে 2 এর সঙ্গে এই 5 যোগ হইলো, আসলো, আবার
এই এখানে যে গেল এটা 5, বাকিটা M4, M4 M2 সমান। আমার টারবাইনে যতটুকু ঢুকতেছে ততটুকু বের হইতেছে। যেটুকু ঢুকবে এখানে, যেটুকু ঢুকবে এখান থেকে সেটুকু যাবে। এখানে 5 এখানে অ্যাড হইলো, তাহলে ওইটা কই গেল? কি গেল, কি কোথায় গেল, যে 5G অ্যাড হইলো, কোথায় আর হয়েছে বলো তো? এখানে কুলিং ওয়াটার আসলো, এখানে স্টিম আসলো, দুটো যোগ হইলো না, M2 প্লাস M5 যোগ হয়ে M3 হইলো। M3 হওয়ার পর এইখানে আমি আবার M5 নিয়ে গেলাম, বাকি রইল M4। M4 তো আসলে M2। স্যার বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? আমাকে তো এইভাবে আবার ডিভাইড করতে হবে। অর্থাৎ এখানে যখন আসলো, আসার পরে ভাগ করলাম, ওইভাবে ভাগ করবো। এটি আবার রিপিট করলো আর M4 বের হয়ে গেল। হ্যাঁ, এভাবে ঘুরতে, এটাও ঘুরতেছে, এটা একই ঘুরতেছে, একই মাস যাবে এখানে। তাহলে এখান থেকে যেটা আসলো এটা একই হবে, এটা সেম হবে। এখন যদি তুমি বাড়ায় দাও এখানে, তাহলে কমে যাবে। এটা তো তুমি করতে পারবে না, তুমি কখনোই চেঞ্জ করতে পারবে, র্যাঙ্কিং সাইকেল চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? এই যে ডাইরেক্ট কন্টাক্ট, ব্যারোমেট্রিক, কুলিং ওয়াটার, স্টিম। ব্যারোমেট্রিক মানে এই পাইপটা অনেক হাই, ওই একটাই উদ্দেশ্য, এটা ওয়েল তো, ওয়েলের পরে মনে করে একটা পাম্প থাকবে, ওই পাম্পে যেন একটু প্রেশার ক্রিয়েট হয়, একটা হাইট দিলে। আবার এই হাইটটার জন্য অনেক জায়গা লাগে, ভার্টিক্যাল হাইট, এই হাইটটা আবার কমার জন্য ডিফিউজার। সোজা কথা, এই ওয়েলে আমি প্রেশারটা বাড়াবো যাতে করে আমার ওই যে ক্যাভিটেশনের কথাবার্তা চলে আসে, প্রেশার বাড়ানোর জন্য। এগুলি হচ্ছে আমার ডাইরেক্ট কন্টাক্ট টাইপ, ব্যারোমেট্রিক, ডিফিউজার, সারফেস কন্ডেন্সার। তাহলে আমরা এই, তবে একটু মনে রাখতে হবে, এই ডাইরেক্ট কন্ট্যাক্ট কখন আমরা ইউজ করব? যখন আমাদের মনে করো একটা ড্রাফট সিজন কিংবা মরুভূমিতে একটা পাওয়ার প্ল্যান্ট বসাইছো, যেখানে পানির স্কারসিটি আছে, সেখানে তুমি ড্রাই কুলিং টাওয়ার ইউজ করবে। কারণ ড্রাই কুলিং টাওয়ার যদি ওয়েট হয়, কুলিং টাওয়ারে কিন্তু মেকআপ লাগে। কারণ কুলিং টাওয়ার ওয়েট মানে এয়ারের সঙ্গে ওয়াটারের কন্ট্যাক্টে কুলিং ওয়াটার ঠান্ডা হবে, তাহলে কুলিং ওয়াটার এভাপোরেট করতে থাকে, কুলিং ওয়াটার কমতে থাকবে। তাহলে এই কুলিং ওয়াটার যদি কমার সুযোগ তোমার হাতে না থাকে, তুমি ড্রাই কুলিংটা ইউজ করো। তুমি যদি ড্রাই কুলিংটা ইউজ করো, তখন তুমি যদি ডাইরেক্ট কন্ট্যাক্টে চলে আসো, ডাইরেক্ট কন্ট্যাক্ট কন্ডেন্সার কিন্তু ভালো, ঠিক আছে, কিন্তু এই 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 এটা এক হইতে হবে। তাহলে কুলিং ওয়াটার যদি ডিমারাইজ করে দাও এটার সঙ্গে, তখন তুমি করতে হবে। ওই জন্য ড্রাই কুলিং টাওয়ার যেখানে দরকার সেখানে আমাদের ডাইরেক্ট কন্ট্যাক্ট। কিন্তু তুমি যদি ওয়েট কুলিং টাওয়ার ইউজ করো, সেইখানে তুমি ডাইরেক্ট কন্ট্যাক্ট কন্ডেন্সার ইউজ করা যাবে না। কারণ ওয়েট কুলিং টাওয়ার, তোমরা যদি পাওয়ার প্ল্যান্টে যাও দেখবে যে ওয়েট কুলিং টাওয়ার মানে পানি পড়তেছে, বাতাস ঢুকতেছে, অনেক গাছ ছাদে দেখবে যে ছাদে পানিটা আসতেছে, তারপর ছাদ থেকে ফিলের মধ্যে পড়তেছে, কুলিং টাওয়ার পড়বো, এবার ছাদে গাছ শ্যাওলা হয়ে গেছে, শ্যাওলা মাঝে মাঝে ঢুকে যাচ্ছে। সুতরাং ওই ওয়াটার এই ওয়াটারের মধ্যে অনেক পার্থক্য আছে। ডাইরেক্ট কন্ট্যাক্ট হলে যেহেতু কোথাও কোনো কন্ট্যাক্ট হচ্ছে না, বাইরে কোনো এয়ারের সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে না, সুতরাং এটা একেবারে স্টিম কোয়ালিটি ওয়াটার হইতে পারে। সারফেস কন্ডেন্সার, যেটা মোস্টলি ইউজড, সারফেস কন্ডেন্সার মোস্ট কমন টাইপ ইউজড ইন পাওয়ার প্ল্যান্টস, শেল and টিউব হিট এক্সচেঞ্জার্স। তাহলে কোনটাকে আমরা শেল বলি তোমরা জানো, মনে আছে? শেল কোনটা, টিউব কোনটা? টিউবের বাইরেটা শেল আর টিউবের ইনসাইড আছে টিউব। ওকে, তাহলে টিউবের ভিতরটা হচ্ছে টিউব, আমরা এটাকে বলি টিউব সাইড। এখানে হিট ট্রান্সফারটা বলি টিউব সাইড হিট ট্রান্সফার, অনেক সময় এটাকে বলি হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টকে বলি টিউব সাইড হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, আর একটা শেল সাইড, এটাকে আমরা বলি আউটসাইড। তাহলে এখানে আচ্ছা, তাহলে আমাদের এইটা এখানে ভেরি সিম্পল, এখানে এটা টু পাস দেখানো হচ্ছে, স্টিম আসতেছে, কুলিং ওয়াটার এখানে আসলো, এটা তোমার সেপারেশন, হ্যাঁ, এখানে আসলো, এসে বক্সে ভাগ হইল, ভাগ হয়ে এদিক দিয়ে চলে গেল। এটাকে আমরা বলবো ওয়ান শেল টু টিউব পাস।
টিউবে দুইটা পাস এরকম। এখানে দুইটা টিউব দেখানো হয়েছে, আসলে দুইটা না, আর কোনো কারণে টিউব আছে, কিন্তু পাস দুইটা, এরকম দুইটা চারটা অনেক পাসই, এবং টিউবের সংখ্যা অনেক বেশি। তাহলে আমাদের এখানে তোমার মনে রাখতে হবে, আমরা এখানে যে পরিমাণ ওয়াটার ফ্লো করতেছে, মনে করো ওয়াটারের পরিমাণ হচ্ছে কুলিং ওয়াটার পরিমাণ 1 কেজি পার সেকেন্ড, তাহলে এখানে 1 কেজি পার সেকেন্ড গেল, আবার এখানে 1 কেজি পার সেকেন্ড সেম। আর যদি এটা 1 পাস হইতো আর ওয়াটার ফ্লো যদি একই হইতো, তাহলে এখানে ডিভিশনটা থাকতো না, ওয়াটার ঢুকতেই হয়নি, 0.5 কেজি পার সেকেন্ড এখানে যাইতো, 0.5 কেজি পার সেকেন্ড এখানে যাইতো, এদিক দিয়ে বেরিয়ে যেত। এটা কি বুঝা যাচ্ছে? আবির, জি স্যার। আচ্ছা, তাহলে 1 পাস 2 পাসে পার্থক্য হলো 1 পাসে আমি এখান থেকে ঢুকাবো, এখানে বের করবো, 2 পাস হলে এখানে ঢুকাবো, এখানে বের করবো। 1 পাসে টোটাল ওয়াটারটা ভাগ হয়ে যাবে, 2 পাসে টোটাল ওয়াটারটা কি ভাগ হবে, 1 পাসে টোটাল ওয়াটার ঢুকে এবার এদিকে আসবে, প্রতিটা টিউবের ওয়াটার ফ্লোটা হাই, 2 পাসে। 1 পাসে এখানে তোমার যখন ওয়াটারটা এসে এখানে টার্ন করলো, এখানে একটা প্রেসার ড্রপ হবে। আর যদি সিঙ্গেল পাস হইতো, তাহলে এখান থেকে ঢুকে যদি এদিকে বেড়ে যেত, তখন এই বক্সের প্রেসার ড্রপটা কম হইতো। সুতরাং এই পার্থক্যগুলো একটু মনে রাখতে হবে। 1 পাস 2 পাসে লেংথ কি ট্রাভেল করতেছে, কে কত, কার কত প্রেসার ড্রপ হচ্ছে, কোথায় কম বেশি জানতে হবে। লেংথ 1 পাসে লেংথ ট্রাভেল হইতো এখান থেকে এইটুকু টিউবের ক্ষেত্রে, আর এগুলি হচ্ছে বক্সের জন্য আলাদা হিসাব প্রেসার ড্রপ। আর ডবল পাসের ক্ষেত্রে লেংথ ট্রাভেল এখান থেকে এইটুক, এখান থেকে এইটুক। তো টিউব যদি আমার হিট এক্সচেঞ্জার টিউবের লেংথ এটা হয়, তাহলে আমার ডিস্টেন্স ট্রাভেল 2 পাসে ডবল হয়ে গেল। বুঝা গেছে? তাহলে সিঙ্গেল পাস 2 পাসে ফ্লো রেট বুঝতে হবে, লেংথ অফ ট্রাভেল বুঝতে হবে, ওয়াটার বক্স ডিভাইডেড বক্সগুলার প্যাটার্ন বুঝতে হবে। সারফেস কন্ডেন্সার ক্যালকুলেশনস, হিট ট্রান্সফার মেকানিজমস। হিট ট্রান্সফার তাহলে কি হবে, আমরা যখন ক্যালকুলেশন করব সারফেস কন্ডেন্সার করবো, ডাইরেক্ট কন্ট্যাক্ট করবো। হিট ট্রান্সফার বলতে কি বোঝায়, এখানে ওয়াটার আছে, বাইরে স্টিম আছে, তাহলে স্টিম থেকে হিটটা টিউবে আসবে, সারফেসে, টিউব সারফেস থেকে ভিতর সারফেসে আসবে, ভিতর সারফেস থেকে ওয়াটার আসবে। নর্মালি তিনটা: condensation of the steam over colder but varying temperature tube surface. Varying temperature just জেনে রাখো, তোমরা হয়তো ভ্যারিং করবে। conduction through the tube walls, conduction হবে, force convection of the circulating water inside the tube। তাহলে একটা হচ্ছে কন্ডেনসেশন, হচ্ছে কনভেকশন, এটা হচ্ছে ফেজ চেঞ্জ। তাহলে প্রথমে হবে কন্ডেনসেশন, তারপর হচ্ছে কন্ডাকশন, তারপর হচ্ছে কনভেকশন। আশা করি এটা বুঝতে সমস্যা নাই, থার্ড ইয়ারে পড়ছো। এখানে তোমার কন্ডেনসেশন, এখানে ম্যাটেরিয়ালের কন্ডাকশন, কনভেকশন। আচ্ছা, এগুলি তোমার সাপোর্ট প্লেট কিংবা সাপোর্ট প্লেট, শেল, টিউব, টিউবগুলো যেখানে লাগানো থাকে, এটা করে টিউব শিট, ডিভাইড ওয়াটার বক্স। এটা হচ্ছে একদম সিম্পল। যেমন এখানে এইসব সমস্যা কি, সমস্যা হলো কোনো টিউবগুলো গরম হয়ে গেল, গরম হতে পারে, তাহলে এক্সপ্যান্ড করার জায়গা নেই। সুতরাং এগুলি মাথায় রেখে আরো অনেক ধরনের হিট এক্সচেঞ্জার আছে, এগুলি আমরা বলো। স্যার এখানে সিঙ্গেল পাস ডাবল পাসের ফ্লো রেটটা স্যার কিভাবে হবে বুঝছেন? ফ্লো রেট সিঙ্গেল পাস ডাবল পাসে ফ্লো রেট কি হবে, কম বেশি? স্যার ফ্লো রেটটা কি স্যার সিঙ্গেল পাসের ক্ষেত্রে কি মানে? না, আমি বললাম, মনে করো তোমার ওয়াটার ফ্লো রেট 1 কেজি পার সেকেন্ড। এখন যদি সিঙ্গেল পাস হয়, তাহলে ওয়াটার ফ্লো রেট 1 কেজি পার সেকেন্ড এখানে ঢুকলো, ঢুকা এদিকে বাইলো, প্রতি টিউবের ভিতর দিয়া ওয়াটার ফ্লো রেট 1 কেজি পার সেকেন্ড। এখন যদি আমি বলি না এটা, সরি এটা ডবল পাস, এখন যদি আমি বলি না এটা সিঙ্গেল পাস,
ওয়াটার ফ্লো 1 কেজি পার সেকেন্ড, সব ঠিক আছে, তাহলে কি হইতো? তাহলে 1 কেজি পার সেকেন্ড এখানে ঢুকতে অর্ধেক, এখানে ঢুকতে অর্ধেক। বুঝা গেল? জি স্যার। যদি আমি এরকম বলে থাকি যে মাস ফ্লো এত সিঙ্গেল পাস, মাস ফ্লো এত ডাবল পাস, তাই তো সব চেঞ্জ হয়ে গেল। এটা বলতেছি সবকিছু চেঞ্জ হবে, রেজাল্ট চেঞ্জ হবে। কিন্তু ঘটনাটা হচ্ছে আমি বললাম ওয়াটার ফ্লো এত, সিঙ্গেল পাস হলে এই ওয়াটার ফ্লোটা ভাগ হয়ে গেল 2 ভাগ। 2 ভাগ না, যদি 10টা টিউব থাকে 10 ভাগ, 20টা টিউব হলে 20 ভাগ, 20 ভাগ। সুতরাং সিঙ্গেল পাস হলে মাস ফ্লো রেট প্রতিটা টিউবের ভিতর যাবে। আর এখানে ডাবল পাস যদি বলি দেখানো হচ্ছে, 2টা টিউব দেখানো হচ্ছে। আর যদি মাস ফ্লো রেট বলি 1 কেজি পার সেকেন্ড, তাহলে 1 কেজি পার সেকেন্ড এখানেও যাবে, আবার ঘুরে এখানেও যাবে। বুঝা গেল? স্যার এটার কি মানে কোনো মানে ইফিসিয়েন্সি মানে সিঙ্গেল পাস কেন ইউজ করবো বা ডাবল পাস কেন ইউজ করবো? সেটা যখন অঙ্ক করবো তখন আমরা দেখবো। তোমাকে হিট এক্সচেঞ্জার ডিজাইন করতে বলা হলো, তোমাকে বলা হলো এত সারফেস এরিয়া লাগবে। হোয়াট ইজ সারফেস এরিয়া? এই টিউবের বাইরে সারফেস এরিয়া। তাহলে এখন তুমি যদি বলো না আমি সিঙ্গেল পাস করবো, তাহলে সারফেস এরিয়া যদি এটি হয়, তাহলে লেন্থ হবে এখানে এত ডবল। তোমার তো জায়গা নাও থাকতে পারে, তোমার তো তাহলে সিঙ্গেল পাস হলে একেবারে বহু দূর চলে যাবে। বুঝে গেল? আমাকে এগুলি বুঝতে হবে। আমার যখন ডিজাইন করবো তোমাকে আমরা কিছু দিয়ে দেবো, যে তোমাকে বলবো যে একটা টিউবের লেন্থ আমি বলবো 1 মিটারের উপরে হইতে পারবে না, 2 মিটারের উপরে হইতে পারবে। তোমাকে প্ল্যান্টের যে অপারেটর, প্ল্যান্টের যে মালিক, সে বলবে আমাকে আমি তোমার 2 মিটার জায়গা দিই, তখন তুমি 2 মিটারের মধ্যে ডিজাইন করবে। 10 পাস না 5 পাস, তুমি ডিজাইন। বুঝে গেছে? এগুলি তোমাকে বাস্তবে বুঝতে হবে। আচ্ছা, outer tube surface are usually clean when the condenser is, কিছু কথাবার্তা এখানে আছে। যখন নিউ কন্ডেন্সার যখন নতুন তৈরি করা হয়, বসানো হয়, তখন দেখা যায় যে তার সারফেস খুব ক্লিন, ড্রপ ওয়াইজ, কিন্তু পরে কয়েকদিন পরে এটা ফিল্ম ওয়াইজ হয়ে যায়। আসলে আমরা ফিল্ম ওয়াইজ বলে আগাবো, ড্রপ ওয়াইজ চিন্তা করে যদি ডিজাইন করো মেলফান। সরি, কন্ডেন্সিং হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট ডিপেন্ডস আপন স্টিমের টিসেট কত আর ওয়ালের টেম্পারেচার। আমরা সাধারণত টিউবের পানির টেম্পারেচার জানি, ওয়ালের টেম্পারেচার জানতে হয়, সমভাবে জানবো। এই দুটো ডিফারেন্স। রিলেটিভ পজিশন অফ দ্য টিউবস, আমরা এখানে সুন্দর 2টা টিউব দেখাইলাম। আসলে এখানে তুমি দেখো, এই যে কন্ডেন্সার, এখানে কিন্তু অনেক টিউব, হাজার হাজার টিউব। তাহলে এই টিউবগুলা কিরকম? একটা নিচে একটা, একটার নিচে একটা, নাকি এরকম? অনেক সময় এরকম হয়, স্ট্যাগার্ড হয়, ইনলেট হয়, ইনলাইন হয়। ওইটা পজিশনটা যদি একটার নিচে একটা হয়, তাহলে এই কন্ডেন্সেটের স্টিমের টিউবের কন্ডেন্সেট এটার নিচে পড়বে, এটাতে এনে পড়বে। আর যদি একটা এদিকে হয়, তো এটা পড়বে এইখানে। একটু পার্থক্য আছে, এগুলি একটু জেনে রাখবে। প্রথম টিউবের কন্ডেনসেশন আর পরের টিউবের কন্ডেনসেশন এক হবে না, কারণ ওই নিচের টিউবের উপর টিউবের কন্ডেনসেটটা পড়বে, ইনান্ডেশন। আচ্ছা, তাহলে স্টিম ভেলোসিটি এন্ড টার্বুলেন্স, তোমরা থার্ড ইয়ার যখন পড়ছো তখন স্টিম ভেলোসিটি বলে কিছু ছিল না। তোমরা পড়ছো নুসেল্টের ফর্মুলা, স্টিম তোমার স্টিল নুসেল্ট ফর্মুলা যখন পড়লো স্টিল ছিল, কিন্তু বাস্তবে তো স্টিল না। টারবাইন থেকে যখন স্টিম বেরোবে, আমরা টারবাইন লসে এটা পড়াবো, টারবাইন থেকে যখন স্টিম বেরোবে তার একটা হিউজ ভেলোসিটি থাকবে, কারণ তখন তার এমন একটা প্রেশার, ওই প্রেশারকে আর নজল দিয়া কমায়া ভেলোসিটি বাড়াইয়া টারবাইনে আরেকটা বের ঢুকানো সম্ভব না, বের করে দিতে হয়। যাই হোক, তাহলে ওই একটা লস আছে। তাহলে এই স্টিম যখন ঢুকে, সে কিন্তু একটা টার্বুলেন্স এবং ভেলোসিটি ঢুকে, এটা তোমাকে জানতে হবে। এবং ভেলোসিটি যদি বাড়ে,
কনডেন্সিং হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট বাড়ে। তোমরা জানো টার্বুলেন্স বাড়লে কনডেন্সিং হিট ট্রান্সফার বাড়ে। এক্সটেন্ট অফ নন কনডেন্সেবলস খুব ইম্পর্টেন্ট। তুমি নন কনডেন্সেবলস একটা লিমিট করে দিলে, হ্যাঁ লিমিটেই আছে, কিন্তু মনে রাখতে হবে তোমার 10টা টিউব, 1 2 3 এরকম 10টা টিউব, 10টা রো, এরকম অনেকগুলো করে। এখন তুমি লিমিট করে দিলা একটা গ্যাসের পরিমাণ, কিন্তু তোমার মনে রাখতে হবে গ্যাস এবং স্টিম নিচে নামতেছে। একটা রো কভার, একটা রো সে পাস হয়ে গেল, কিছু স্টিম কনডেন্স হয়ে গেল, গ্যাস কিন্তু আগের মতোই আছে, তাহলে পার্সেন্টেজ বেড়ে গেল। সেকেন্ড রোতে যখন গেল সেখানে গ্যাসের কনসেন্ট্রেশন বেড়ে গেল। আবার সেকেন্ড রো যখন ক্রস করলো কিছু স্টিম কনডেন্স হয়ে সরে গেল, গ্যাস রয়ে গেল। এরকম করতে করতে নিচে যখন যাবে এই গ্যাসের পরিমাণ অনেক বেড়ে যাবে। এটা একটা ফ্যাক্টর, ওই জন্য একটা লিমিট করে দেওয়া হয়। এক্সিস্টেন্স অফ সুপারহিটেড স্টিম ইফ এনি। সুপারহিটেড স্টিম কনডেন্সারে তোমরা জানো টারবাইন থেকে নামে লাইনটা নিচের দিকে নেমে আসে। সাধারণত এটা আমরা একদিন বলে আসছি 88%-এর কম হইতে পারবে না। এখন বলতেছি সুপারহিট আছে কিনা। সুপারহিট যদি থেকেও থাকে, স্টিম যদি সুপারহিট স্টিম, সামান্য সুপারহিট স্টিম যদি কোনো কারণে মনে করো ওই যে তুমি অনেকবার হিট করলা, হিট করলে এটা সুপারহিট হয়ে গেল, বেশি হিট করলে সমস্যা। এই টারবাইন থেকে যদি সুপারহিট স্টিম বের হয় ওটা এত সমস্যা না, ওই এখানে খুব সামান্য হিট লাগে। সুপারহিট স্টিম থেকে স্যাচুরেটেড স্টিম আনতে অত হিট বের করে আনতে হয় না। তারপর জানলা এগুলি সবগুলোর উপর ডিপেন্ড করে কনডেন্সিং হিট ট্রান্সফার। এটা কথা বলতে শুধুমাত্র কনডেন্সিং। কনডাকশন কিছু উপর নির্ভর করে, তোমরা কন্ডাকশন পড়ে আসছো। কনভেকশন কিছু উপর নির্ভর করছে, সেটাও তোমরা পড়ে আসছো, রিনোস নাম্বার, প্যানেল নাম্বার ইত্যাদি ইত্যাদি। সার্কুলেটিং ওয়াটার হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট ডিপেন্ডস আপন এই যে রিনোস নাম্বার, ভেলোসিটি। তার মানে কুলিং ওয়াটার ভেলোসিটি খুব ইম্পর্টেন্ট। কুলিং ওয়াটার ভেলোসিটি যদি খুব কম হয়, কারণ তুমি যদি এখানে তোমার পানি ফ্লো রেট কম আছে, তুমি যদি এখানে সিঙ্গেল পাস করে 2 ভাগে ভাগ করে দাও, এটার ভিতর ভেলোসিটি অনেক কমে যাবে। খুব কম ভেলোসিটিতেও খারাপ, খুব বেশি ভেলোসিটিও খারাপ। কারণ বেশি ভেলোসিটি হলে অনেক পানির ফ্লো রাখবে, অনেক পাম্পিং পাওয়ার লাগবে, হিট ট্রান্সফার অত বেশি বাড়বে। সুতরাং আমরা একটা লিমিট করে দেবো, সুন্দর একটা লিমিট, এই লিমিটের মধ্যে ভেলোসিটি হবে। সুতরাং এইটা মাথায় রাখতে হবে। এন্ড কেমনে তুমি ভেলোসিটি করবা তুমি জানো। আদারওয়াইজ তুমি যদি 1000টা টিউব একবারে ঢুকাই দাও পানি, প্রচুর পানি লাগে। এই 1000টা টিউবকে তুমি যদি 4 ভাগ করে ফেলো, 4 পাস, তাহলে ওই 1000-এর অর্ধেক টিউবের ভিতরে সব পানি যাবে। ঠিক আছে, সুতরাং অনেক সময় ওয়াটার ফ্লো রেট কম থাকলে ভেলোসিটি বাড়ানোর জন্য টিউবের ভিতরে ইনসার্ট ঢুকাই দেওয়া, ইনসার্ট ঢুকাই দিলা, দিয়া টিউবের মাঝখানে এরিয়াটা বন্ধ করে দিলা, কারণ হিট ট্রান্সফার হবে এই ইনার সারফেসে। এটা করা যেতে পারে পানি ফ্লো যদি কম। আমাকে বুঝতে হবে ভেলোসিটি। টেম্পারেচার একটা ফ্যাক্টর, টেম্পারেচার বাড়লে প্যান্ডেল নাম্বার কমে যায়, টেম্পারেচার ফ্যাক্টর। ক্লিনলিনেস অফ ইনসাইড সারফেস, ইনসাইড সারফেসটা কি পরিমাণ ক্লিন সেটাও ফ্যাক্টর। এই সব কিছু নির্ভর করে টিউবের ভিতর হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট। তাহলে তোমাদের যদি ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট বের করতে হয়, তোমার কনডেন্সিং লাগবে, টিউব লাগবে, আবার কন্ডাকশন ওইটাও লাগবে। দেখি আমরা সংক্ষেপে কিছু করতে পারি কিনা, তোমাদের সংক্ষেপে কিছু উপায় শেখাই। তাই সব একসঙ্গে করলে কোয়াইট ডিফিকাল্ট। হিট ট্রান্সফার সারফেস এরিয়া কেমনে ক্যালকুলেট করবো? আমাদের ইকুয়েশন কিউ সমান সমান ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট একটা এরিয়া, সারফেস এরিয়া, কি এরিয়া আসতেছে ডেল টিএম লগ মিন টেম্পারেচার। তোমরা যদি দেখো এইটা হচ্ছে স্টিম টেম্পারেচার, আমি স্টিমকে স্যাচুরেট ধরলাম, তাহলে স্টিম স্যাচুরেটেড স্টিম হিট ছেড়ে দিয়া স্যাচুরেট লিকুইড হয়ে গেল। কুলিং ওয়াটার হিট নিয়া এখানে উঠে গেল। তাহলে আমরা ওপেন ট্যাপ ফিড ওয়াটারে পড়ছিলাম ব্লেড স্টিম। দিস ইজ নট ব্লেড স্টিম, বাট কুলিং ফিড ওয়াটার হিটারে আমরা পড়ছিলাম ব্লেড স্টিম স্যাচুরেশন টেম্পারেচার মাইনাস ফিড ওয়াটার এক্সিট টেম্পারেচার। What is that?
টিটিডি টিডিডি, ভেরি গুড। এখানেও এটা টিডিডি। এখানে টিডিডি হচ্ছে স্টিম স্যাচুরেশন টেম্পারেচার, কুলিং ওয়াটার টেম্পারেচার, নো প্রবলেম। এটা হচ্ছে টিডিডি কিংবা ডেলটিও, টিডিডি। আর এটাকে আমরা জানি ডেলটি আই। তাহলে তোমরা এখান থেকে লগ মিন টেম্পারেচার হচ্ছে, তোমরা জানো, ফর্মুলা জানো। আচ্ছা, এখন এই যে লগ মিন টেম্পারেচার ডিফারেন্স, ডেলটি আই মানে ডেলটিও লগ এটা। হোয়াট ইজ এ? আউটসাইড এরিয়া, এটা সাধারণত করা হয়। তার মানে ইউটা হচ্ছে বেসড অন আউটসাইড এরিয়া। যদি এটা ইনসাইড ধরো, ইউ হবে ইনসাইড। আউটসাইড এরিয়া মাপতে সুবিধা, আউটসাইড এরিয়া দেখতে সুবিধা, এটা সবচেয়ে আউটসাইড এরিয়া। তাহলে দিস দ্য ইকুয়েশনস। এখন ইউটা বের করতে গেলে খুব জটিল জিনিস, তোমাকে সব বের করতে হবে, কিন্তু এত কিছু করা হয় না। ডিজাইন পারপোজে একটা ইজি ফর্মুলা দেওয়া হয়েছে, যে ফর্মুলা হচ্ছে ইউ সমান সমান C1 C2 C3 C4 root of VW. What is VW? Cooling water velocity. What is C1 C2 C3 C4? Correction factor. Dimensional factor depending upon tube outside diameter. টিউবের আউটসাইড ডায়ামিটার কত সেটার উপর একটা চার্ট আছে, ওয়াকিলের বইতে একটা চার্ট আছে, ওই চার্ট বলে দিবে টিউবের আউটসাইড ডায়ামিটার এত, সিওন কত। তুমি যে টাইপ টিউব ইউজ করতে চাও, মনে রাখবে এই টিউবের ডায়ামিটার খুব বেশি হবে, 1 ইঞ্চির বেশি হবে। C2 ডাইমেনশনলেস কারেকশন ফ্যাক্টর ফর সার্কুলেটিং ওয়াটার ইনলেট টেম্পারেচার। ইনলেট টেম্পারেচার কত, কোথাও 20 কোথাও 30, ওইটার উপর ভিত্তি করে C2 একটা কারেকশন দিবে, একটা ভ্যালু বসাই দিবে। C3 কি ম্যাটেরিয়াল? গাজ মানে থিকনেস কত, কত গজের ম্যাটেরিয়াল, কি ম্যাটেরিয়াল, সেটার জন্য C3 একটা কারেকশন ফ্যাক্টর দিয়ে দিই, C3 বসাই দিলাম। ক্লিনলিনেস, কতদিন ধরে ইউজ করতেছো, এই কয়দিনে কি পরিমাণ ক্লিন থাকার কথা, সেটার উপর একটা ফ্যাক্টর C4। তাহলে C1 C2 C4 ওয়াকিলে বইতে আছে টেবিল 6.2, সেখান থেকে বের করে বসাই দিবা, কুলিং ওয়াটার ভেলোসিটি বসাই দিবা, ইউ উইল গেট ইউ। তাহলে আমাদের এত ইউ এত কিছু দিয়ে বের করতে হবে, অর্থাৎ কনডেন্সিং, কন্ডাকশন, কনভেকশন, তিনটা দিয়ে আমাদের ইউ বের করার দরকার নেই। তাহলে এইটা হচ্ছে আমাদের সিম্পল। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে ওয়াকিলের বইতে যে চার্টগুলো সেগুলি এফপিএস, তাহলে আমরা তো পরীক্ষা এফপিএস দিই না, ওই জন্য তোমাদের জন্য আরো সুবিধা আমরা করে দিই, একেবারে ইউ এর ভ্যালু দিয়ে দিই। কিন্তু তোমরা বাস্তবে জানবা হাউ টু ফাইন্ড ইউ। কথা বোঝা যাচ্ছে? মিরাজ, মিরাজ চলে গেল। রোল নাম্বার 23। আবির, সব কি ঘুমাই লাগে? জি স্যার, আসি স্যার। আসো, হ্যাঁ, আওয়াজ দিতে হবে তো। হ্যাঁ, তাহলে কিউ ইউ ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট বের করতে গেলে তোমার থার্ড ইয়ার পারছো যা যা ভাবে হিট ট্রান্সফার হয় সবগুলোকে অ্যাকোমোডেট করতে হয়। কিন্তু এইখানে কন্ডেন্সার ডিজাইনের জন্য কিছু ফর্মুলা করা আছে, তাতে এই ফর্মুলা দিয়া ইউ সমান C1 C2 C3 C4 রুট অফ VW কুলিং ওয়াটার ভেলোসিটি দিয়া ফর্মুলা দেওয়া আছে। এরপরেও আবারও বলতেছি, যেহেতু এই প্যারামিটারগুলো ওয়াকিলে বইতে এপিএস এ, আমরা হয়তো তোমাদেরকে ডাইরেক্ট ইউই দিয়ে দেবো, তোমাদের আরো সুবিধা। তাই তোমরা যখন অ্যানালাইসিস শুরু করবা, আমি এখন ছেড়ে দেবো, তোমাদের প্রথমে জানতে হবে স্টিম স্যাচুরেশন টেম্পারেচার কত। তোমাকে একজন বললে একটা কন্ডেন্সার ডিজাইন করে দেন, তুমি জিজ্ঞেস করো ভাই স্টিমের কত স্টিম ছাড়বেন, কত প্রেসার নেবেন, কোথায় নেবেন, রংপুরে নেবেন নাকি ঢাকায় নেবেন না দিনাজপুরে নাকি কুমিল্লা, কোথায়, অর্থাৎ ওয়াটার ইনলেট টেম্পারেচার কি ধরনের ওয়াটার আছে জানতে হবে। এটা যদি তুমি জানো, তুমি ডেলটি আই পেয়ে গেলে। ডেলটি ও, কারণ তুমি এটা জানো, এই লাইনটা তুমি জানো, কারণ তোমাকে যে স্টিম দিবে সে বলে দিবে যে আমাদের স্টিমটা এই ধরনের হবে, এই প্রেশারের হবে, তুমি এটা জানো। এইটাও তুমি যেই এলাকাতে যাবা সেই এলাকার পানির টেম্পারেচার জেনে নেবা। তাহলে এটা জানলা এটা পেয়ে গেলা, এটা জানলা। আর ডেলটি ও কিংবা টিডিডি তোমাকে এটা চুজ করতে হবে। তোমরা মনে রাখবা, টিডিডি যত ছোট হবে তত এফিশিয়েন্ট হবে, টিডিডি যত ছোট হবে তত কস্ট বাড়ে। সুতরাং আমরা কি পরিমাণ দিই, সাধারণত 3-এর কম ধরা ঠিক আছে। তাহলে আজকে থাক।
sir. কালকে কালকে তো বন্ধ। জি স্যার।